আগে যে বিগত সরকারের সময় যে বিরোধী দলীয় নেত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে আমরা দেখেছি যে তিনি তো মহিলা এবং তিনি 3বারের প্রধানমন্ত্রী, কিন্তু তার জামিন দেখলাম যে মানে অগ্রাহ্য করা হলো এবং তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, এই মামলায় সাজা দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ বলা হয়েছে যে পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে, ওই অর্থটা তো 1 টাকাও টাচ করা হয়নি এবং সেটা সুদে আসলে দেখা গিয়েছে যে তার 3 গুণ হয়ে গিয়েছে। 6 কোটি টাকার উপরে, 2 কোটি টাকা জমা ছিল, এটা 6 কোটি টাকার উপরে হয়ে গিয়েছে। সেখানে নিম্ন আদালত সাজা দিল 5 বছর, উচ্চ আদালতে গিয়ে সাজা হয়ে গেল হচ্ছিল 10 বছর। পৃথিবীর ইতিহাসে আপনি এই ধরনের কোনো নজির দেখাতে পারবেন না যে নিম্ন আদালতের সাজা, একটা হচ্ছিল হেতুবিহীন মামলায় সাজা দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। আমাদের বিচার বিভাগ কেমন ছয়নয় করেছে, জি জি, বা যা ইচ্ছা তাই করেছে, খালেদা জিয়ার মামলার কিন্তু একটা উদাহরণ। এটা একটা মানে একটা হচ্ছিল, এটাকে বলে কনক্রিট এক্সাম্পল যে কিভাবে মানে উনি শেষ পর্যন্ত কিন্তু তাকে গিয়ে উচ্চ আদালত কিন্তু জামিন দেয় নাই, নির্বাহী আদেশে তিনি হচ্ছিল মুক্ত ছিলেন। জামিন বিষয়ে যে ফৌজদারি কার্যবিধির যে বিধান, এই বিধান যদি বিবেচনায় নেন এবং ওই মামলা যেই মামলা সংশ্লেষে তাকে আটক করা হয়েছিল সেটা যদি আপনি বিবেচনায় নেন, তাহলে তাকে একদিনও তার হাজতে থাকার কথা না, কিন্তু তাকে জোর করে, এটা জাস্ট মানে ক্ষমতাসীন সরকারের মানে ইচ্ছায় এই রায়টা কার্যকর হয়েছে বা বাস্তবায়ন হয়েছে। এবং আরও আপনি আশ্চর্য হয়ে যাবেন, যিনি এই রায় দিয়েছেন, রায় দেওয়ার পরবর্তী তাকে কিন্তু উচ্চ আদালতের বিচারক বানানো হয়েছে। কিভাবে অনেককে এই ডিঙ্গিয়ে অর্থাৎ জ্যেষ্ঠতা লঙ্ঘন করেও তাকে উচ্চ আদালতের বিচারক বানানো হয়েছে। ইভেন ওই যে তারেক জিয়া সাহেবকে যিনি সাজা দিয়েছিলেন, তাকেও কিন্তু এই যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে রায় দেওয়া পরবর্তীতে তাকে উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এখন কি তারা আছেন? এখন না, এখন তারা ওই যে তার একজন বোধহয় বিদেশে চলে গিয়েছেন, আরেকজন দেশেই আছেন। এবং ওই যে একটা 12 জনেরকে বলা হয়েছিল না যে বিচার না আসার জন্য, ওনারা হয়তো এখন ইয়েতে আছেন আর কি, ওই তালিকায় আছেন আর কি। তো এখন যদি ধরেন আপনি যদি একজন ব্যক্তিকে আপনার সরকারের ইচ্ছা মাফিক বা সরকারের নির্দেশনা মোতাবেক আপনি রায় প্রদান করলেন এবং রায় প্রদান পরবর্তী যদি আপনাকে উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে তো আপনি সহজেই অনুমান করতে পারেন যে কি কারণে তাকে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবং যিনি সরকারের নির্দেশনায় মতে রায় দেন, তিনি তো উচ্চ আদালতে গিয়েও তো একই কাজ করবেন। তার থেকে তো কখনো মানুষ তো ন্যায় বিচার তো কখনো মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করতে পারে না। তাহলে এই ধরনের যারা অধস্তন আদালতে এই ধরনের যারা বিচারক ছিলেন বা উচ্চ আদালতে যারা এই ধরনের বিচারক এবং যারা যে নিম্ন আদালতের সাজাকে অন্যায়ভাবে বর্ধিত করে প্রায় ডাবল করেছেন, 5 ইয়ার্স কনভিকশনকে 10 ইয়ার্স করেছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তিনি যেন রাজনীতিতে আর ফিরতে যেন না পারেন। আপনি নিশ্চয়ই জানেন সংবিধানে আছে যে কেউ যদি কোনো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয় 2 বছরের অধিক মেয়াদে এবং সাজা প্রদান পরবর্তী যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তিনি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারবেন না। অসৎ উদ্দেশ্য মাথায় নিয়েই কিন্তু তাকে এই সাজাটা দেওয়া হয়েছিল, যাতে তিনি যে একটা বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই দলের নেতৃত্ব দিতে না পারেন এবং এই দলের নেতা হিসেবে তিনি যেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে না পারেন। এখন একটা দেশের বিচার বিভাগ যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায় এবং বিচার বিভাগ যদি প্রশাসন বা চিফ এক্সিকিউটিভ যদি ওনার যে আঙ্গুলি হেলনে বা ওনার আঙ্গুলি নির্দেশে বা আইন মন্ত্রীর আঙ্গুলি নির্দেশে যদি তার বিচার কার্য যদি পরিচালনা করেন, তাহলে তো মানুষ ন্যায় বিচার বা সুবিচার প্রাপ্তি থেকে সবসময় সদা সর্বদা বঞ্চিত হবে। এবং সেখানে পৃথিবীর সর্বত্র বিচার বিভাগকে বলা হয়েছিল লাস্ট রিসোর্ট অফ দ্য পিপল, জনগণের শেষ ভরসাস্থল। কিন্তু বাংলাদেশে এই রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ হয়ে গিয়েছিল।